হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ লিভিং ওয়ার্ল্ড বা জীব জগৎ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, এখানে আমরা আসলে বিভিন্ন ধরনের জীব দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু কেন এদেরকে আমরা জীব বলছি বলতে পারবে? হ্যাঁ, এদেরকে আমরা জীব বলছি কারণ এখানে এদের সবারই জীবন আছে। অর্থাৎ এক কথায় জীবন থাকাই হচ্ছে জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এগুলোই জীবের একমাত্র বৈশিষ্ট্য না, এগুলো ছাড়াও জীবের আরো বিশেষ কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যার কারণে এরা জড় পদার্থ থেকে আলাদা। তো আমরা সেই বৈশিষ্ট্যগুলোই এখন আগে জানবো। তো জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে প্রথমেই চলে আসে চলন। চলন কি তোমরা খুব ভালো করে জানো যে প্রত্যেকটা জীব কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, হাঁটতে পারে। আমরা হাঁটতে পারি, পাখি উড়তে পারে, বাদুড় উঠতে পারে, তারপর হচ্ছে ঘোড়া দৌড়াতে পারে। হ্যাঁ, এমনকি উদ্ভিদ যখন বেড়ে ওঠে, বেড়ে ওঠার সময় তার ডগা কিন্তু নাড়াচাড়া করতে পারে, তাই না? কিন্তু চিন্তা করো, একটা জড় কি এই কাজটা করতে পারে? পারে না। তারপর হচ্ছে পুষ্টি। প্রত্যেকটা জীবই কিন্তু খাবার গ্রহণ করে, প্রত্যেকটা জীবেরই কিন্তু পুষ্টি দরকার। কিন্তু চিন্তা করে দেখো তো, এক খণ্ড পাথরের কি পুষ্টি গ্রহণ করা দরকার বা খাদ্য গ্রহণ করা দরকার? অবশ্যই সেটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে প্রজনন। প্রজনন কি? প্রজনন হচ্ছে আসলে বাচ্চা দেওয়া, মানে বংশবৃদ্ধি করা। দেখো এখানে একটা পাখি কিন্তু খুব সুন্দর বাচ্চা দিয়েছে, কিন্তু চিন্তা করে দেখো তো, একটা জড় পদার্থকে আরেকটা জড় পদার্থকে বাচ্চা দিতে পারে? তোমার বাসায় কি একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার হয়? কখনোই হয় না। এরপর হচ্ছে রেচন। রেচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় জীবদেহ তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। যেমন মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া। প্রায় সকল প্রাণী কিন্তু মূত্র ত্যাগ করে, আমরা আবার কার্বন ডাইঅক্সাইডও ত্যাগ করি। একইভাবে উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কিন্তু একটা জড় পদার্থ কিন্তু এরকম কাজগুলো করে না। জীবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জীবের অনুভূতি থাকে। তোমাকে যদি কেউ সুচ ফোটায় তাহলে কি তুমি ব্যথা পাবে, চোখে আলো পড়লে কিন্তু চোখ বন্ধ হয়ে আসবে। আবার কিছু কিছু গাছ আছে, যেমন লজ্জাপতি গাছ, এটার পাতা ছুলেই তা বন্ধ হয়ে যায়। কিন্তু চিন্তা করো, এইভাবে কি কোনো একটা জড় পদার্থ কখনো রেসপন্স করতে পারে? পারে না। অর্থাৎ জীব মাত্রই অনুভূতি প্রকাশ করে। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস। হ্যাঁ, প্রত্যেকটা জীবই আসলে শ্বাস প্রশ্বাস নেয়। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একইভাবে উদ্ভিদও কিন্তু অক্সিজেন গ্রহণ করে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আবার শ্বসনের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। এরপর হচ্ছে বৃদ্ধি। হ্যাঁ, প্রত্যেকটা জীবই কিন্তু জন্মের পর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে, তাই না? আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি। আবার দেখো এখানে গাছটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু একটা জড় পদার্থ এই কাজটা করতে পারে না। জীবের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজন। অভিযোজনকে একটু বলে রাখি, যখন কোনো জীব বা উদ্ভিদ কোনো পরিবেশে বাস করার জন্য বা খাপ খাওয়ানোর জন্য নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, তখন সেটাকে আমরা বলি অভিযোজন। যেমন দেখো, মরুভূমিতে উট কিন্তু বাঁচতে পারে অনেক দিন। কেন? কারণ উট মরুভূমিতে থাকার জন্যই অভিযোজিত হয়েছে। অর্থাৎ উট কিন্তু পানি না খেয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে, তার খাবারের চাহিদা কম, একবারে খাবার পেলে অনেক খাবার খেয়ে ফেলতে পারে। সো এটা হচ্ছে একটা অভিযোজন। আবার দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাই না? এটাকে দেখতে পাতার মতো মনে হতে পারে অনেকের কাছে, বাট এটা কিন্তু কোনো পাতা না, এটা হচ্ছে আসলে একটা পোকা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এটা একটা পোকা। এটা আসলে বিভিন্ন শত্রু থেকে বাঁচার জন্য অভিযোজিত হয়ে তার আকারটা এমনভাবে পরিবর্তন করে নিয়েছে যাতে দেখলে বুঝাই যায় না প্রথমে যে এখানে একটা পোকা আছে। সো এটাও কিন্তু একটা অভিযোজন। সো আমরা কিন্তু জীবের বেশ গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপর আমরা জানবো আসলে জীব জগতের শ্রেণী বিভাগ। হ্যাঁ, 1978 সালে বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে আমাদের জীব জগৎকে টোটাল 5টা ভাগে ভাগ করেছে। ভাগগুলো কি কি? সেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এদেরকে আসলে বলা হয় এক একটা রাজ্য, অর্থাৎ 5টা রাজ্য। তো আমরা এখন এই রাজ্যগুলো সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু বিবরণ জানবো। তো প্রথমে হচ্ছে রাজ্য 1 অর্থাৎ মনেরা। এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা এককোষী। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কি তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো। এরপর হচ্ছে এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। যেমন হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে আসলে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কিনা উদ্ভিদের মূলে থাকে এবং এখান থেকে মাটিতে নাইট্রোজেন সংবহনে সাহায্য করে। এই দেখো, এই মূলটার গায়ে কিছু ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছ না? এখানে হচ্ছে আসলে রাইজোবিয়াম রয়েছে। এরপর হচ্ছে রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা। তো এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এদের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে এবং কি এরা এককোষী বা দলবদ্ধভাবে থাকতে পারে। যেমন হচ্ছে ইউগ্লেনা বা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা সম্পর্কে আমরা সামনে আরেকটু জানবো। এরপর হচ্ছে রাজ্য 3 অর্থাৎ
ফানজাই। এ রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, এদের দেহে ক্লোরোফিল নেই, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এরা হচ্ছে পরভোজী। যেমন হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এগুলো হচ্ছে পেনিসিলিয়াম এবং এটা হচ্ছে মাশরুম। এরপর হচ্ছে রাজ্য 4 অর্থাৎ প্লান্টি। এদের বৈশিষ্ট্য কি? এরা সাধারণত নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, তাই এরা স্বভোজী। কেন নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে বলো? হ্যাঁ, এদের মধ্যে প্লাস্টিড আছে বা ক্লোরোফিল আছে। তারপর হচ্ছে এরা এক বা বহুকোষী হতে পারে, এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত এবং এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। যেমন হচ্ছে ফার্ন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এই সেলুলোজ কি, নিউক্লিয়াস কি, এগুলো সম্পর্কে আশা করি তোমরা আগের ক্লাসে যখন কোষের অধ্যায় পড়ে এসেছো তখন জেনে এসেছো। আর যদি না জেনে থাকো তাহলে সমস্যা নেই, আমরা পরের অধ্যায়ে এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। এখন শুধু ইনফরমেশনগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, কারণ এগুলো কাজে লাগবে। এরপর হচ্ছে রাজ্য 5 অর্থাৎ অ্যানিমেলিয়া। এদের বৈশিষ্ট্য কি? এরা যেহেতু প্রাণী তাই এদের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না এবং এদের কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, অর্থাৎ খাদ্যের জন্য এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য প্রাণী বা জীব বা উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন মাছ, পাখি, গরু, মানুষ। আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা আমাদের খাদ্যের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। তো এই হলো আমাদের জীব জগতের 5টা রাজ্য। তো এরপর আসলে আমরা উদ্ভিদের আরো কিছু শ্রেণীবিন্যাস জানবো। যেমন প্রথমেই রয়েছে অপসু উদ্ভিদ। তো অপসু উদ্ভিদ কারা? এদের আসলে ফুল এবং ফল হয় না, এরা আসলে স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, অর্থাৎ বংশবৃদ্ধি করে। তো এই স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধিটা কি সেটা হয়তো তোমরা উপরের ক্লাসে যখন বায়োলজি পড়তে যাবে তখন আরেকটু বিস্তারিত জানতে পারবে। তো এদের অনেকের দেহকে আবার মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, এদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। যেমন এটা হচ্ছে স্পাইরোগাইরা। আবার কিছু উদ্ভিদের কাণ্ড ও পাতা রয়েছে, তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই, মূলের পরিবর্তে কি থাকে? রাইজোইড রয়েছে। এরা সবুজ এবং স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদেরকে স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল বা গাছের বাকলে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসাঠাসি ভাবে জন্মাতে দেখা যায়। তুমি হয়তো অনেক সময় ভেজা দেয়ালে এরকম জিনিস দেখতে পাবে, যেমন এই যে এটা হচ্ছে আসলে মস বলা হয়। এছাড়া পানিতে ভাসমান অবস্থায়ও এদের কিছু কিছুকে পাওয়া যায়। ফার্ন হচ্ছে অপসু উদ্ভিদের মধ্যে সবচেয়ে সর্বোন্নত উদ্ভিদ, অর্থাৎ এদের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। এদেরকে আমরা সাধারণত বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদ হচ্ছে আসলে অপুষ্পক উদ্ভিদের ঠিক উল্টোটা, অর্থাৎ এদের ফুল হয়। হ্যাঁ, এদের দেহকে সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, যেমন আম, কাঁঠাল, তারপর হচ্ছে শাপলা, জবা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তো এরপর হচ্ছে আমরা জানবো নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে। হ্যাঁ, এদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে এদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে এবং এই ডিম্বকটা যখন পরবর্তীতে বীজে পরিণত হয় তখন সেই বীজটাও নগ্ন বা উন্মুক্ত থাকে, মানে সরাসরি বীজটাকে দেখা যায়। যেমন সাইকাস, তারপর হচ্ছে পাইনাস বা অরোকিয়া ট্রি বা ক্রিসমাস ট্রি বলে এটাকে। এরপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। হ্যাঁ, আসলে এটা আসলে নগ্নবীজী উদ্ভিদেরই ঠিক উল্টো। আমাদের চারপাশে যত ধরনের সবুজ উদ্ভিদ থাকে এবং সপুষ্প উদ্ভিদ থাকে তার অধিকাংশই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে, যার ফলে হয় কি ডিম্বকগুলো নিষেকের পরে যখন বীজে পরিণত হয় তার উপরে যে ডিম্বাশয় সেটা ফলে পরিণত হয় এবং এই কারণে ফলের বীজগুলো ডিম্বাশয় থেকে যে ফল তৈরি হয় সেটা দিয়ে ঢাকা থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, সুপারি ইত্যাদি। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে এদের যে বিচিগুলো আছে এটা কিন্তু ফলের যে অংশটা সেটা দিয়ে আবৃত অবস্থায় থাকে, এই কারণে এদেরকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলি। তো এতক্ষণ ধরে আমরা আসলে উদ্ভিদ সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। এবার আমরা জানবো প্রাণী সম্পর্কে। আর প্রাণী সম্পর্কে জানতে হলে সবার আগে জানতে হবে প্রাণীর শ্রেণীবিন্যাস। হ্যাঁ, প্রাণীকে আসলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এবং মেরুদণ্ডী প্রাণীকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি, যথা মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী। তো আমরা এখন এগুলো সম্পর্কে একটু জানবো। তো প্রথমেই আসছে আমাদের অমেরুদণ্ডী প্রাণী। তো এই অমেরুদণ্ডী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ড কি সেটা তো আমরা সবাই জানি, তাই না? আমাদের সবার পিঠ বরাবর মাঝখান দিকে যে শক্ত হাড়টা আছে সেটাকে আসলে মেরুদণ্ডী বলে। তো যাদের মধ্যে এইটা থাকে তাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি, আর যাদের মধ্যে থাকে না তাদেরকে আমরা বলি অমেরুদণ্ডী
প্রাণী। তো এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের দেহে কঙ্কাল বা কোনো হাড় থাকে না। এদের চোখ হয় সরল প্রকৃতির বা একটি চোখের ভিতরে অনেকগুলো চোখ থাকে, যেমন মাছির চোখটা কিন্তু এরকম হয়। এদেরকে আসলে পুঞ্জাক্ষী বলা হয়। এবং এদের লেজ নেই, যেমন শামুক, কাঁকড়া, প্রজাপতি ইত্যাদি। তো এই অমেরুদণ্ডী প্রাণীর আসলে অনেক ভ্যারাইটি হয়, অনেক বৈচিত্র্যতা হয়। তো আমরা এখন বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে ছোট ছোট কিছু ইনফরমেশন জানবো। তো অমেরুদণ্ডী প্রাণী যেহেতু নানা রকমের হতে পারে, অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট হয়, এদেরকে খালি চোখে দেখা যায় না। যেমন অ্যামিবা হচ্ছে এমন একটা প্রাণী। এরপর হচ্ছে যোগ বা কেঁচো, এরা হচ্ছে আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহগুলো অনেক ছোট ছোট খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আবার আরেক দলভুক্ত প্রাণী। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে বা মাংসল পা থাকে। এরপর হচ্ছে পতঙ্গ। হ্যাঁ, বিভিন্ন ধরনের পতঙ্গ আসলে অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। এদের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দেহ তিনটি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ এবং উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে, যেমন মৌমাছি, প্রজাপতি, রেশম পোকা ইত্যাদি। অনেক পতঙ্গ আবার রোগও ছড়ায়, যেমন মশা, মাছি ইত্যাদি। আবার অনেক পতঙ্গ আমাদের ফসল, ঘরবাড়ি, আসবাবপত্রের অনেক ক্ষতি সাধন করে, যেমন উই পোকা, তেলা পোকা, লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এরপর সমুদ্রে আমরা আসলে কিছু অমেরুদণ্ডী প্রাণী খুঁজে পাই, যেমন তারা মাছ, সামুদ্রিক শসা ইত্যাদি। এদের ক্ষেত্রে যেটা হয়, এদের ত্বকে কাটার মতো অংশ থাকে। আবার জেলিফিশ বা প্রবাল কীট, এটা আসলে জেলিফিশ হয়। আবার জেলিফিশ বা প্রবাল কীট, হ্যাঁ, এরা আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর থাকে, যেটাকে সিলেন্টেরন বলে। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে এবং এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে, আবার সেই পথ দিয়েই তাদের বর্জ্য পদার্থ বের করে দেয়। তো এই ছিল মোটামুটি অমেরুদণ্ডী প্রাণীর সংক্ষিপ্ত কিছু আলোচনা। এরপর আমরা চলে যাব মেরুদণ্ডী প্রাণীতে। হ্যাঁ, তো মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি? এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের মেরুদণ্ড আছে, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে, পাখনা বা 2 জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এটা মাথায় রাখবে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন মানুষ, সাপ, পাখি, মুরগি ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখন যে কাজটা করব, মেরুদণ্ডী প্রাণীর যে 5টা ভাগ আছে সেই ভাগগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আছে মাছ। মাছের বৈশিষ্ট্য কি? এরা পানিতে বাস করে, এদের পাখনা আছে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। ফুলকার সাহায্যে এরা কি শ্বাসকার্য চালায়। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে, যেমন রুই, ইলিশ, কই ইত্যাদি। আবার কতগুলো আঁশ থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। এরপর হচ্ছে উভচর। উভচর প্রাণী কি তোমরা জানো? উভচর প্রাণী হচ্ছে সেই সকল প্রাণী যারা কিনা একই সাথে জলে এবং স্থলে 2 জায়গাতেই বাস করে। যেমন ব্যাঙ একটা উভচর প্রাণী। এদের ক্ষেত্রে কি হয়, এরা যখন ছোট থাকে, ডিম ফুটে বের হয়, তখন সেরা মাছের মতো পানিতে বাস করতে থাকে, বাট যখন তারা বড় হয় তখন তারা আস্তে আস্তে স্থলে চলে আসে। অর্থাৎ ব্যাঙ জীবনে কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে, এই জন্য এদেরকে উভচর বলা হয়। এদের ত্বকে লোম বা আঁশ বা পালক কিছুই কিন্তু থাকে না। এদের 2 জোড়া পা থাকে এবং পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থা, অর্থাৎ এরা যখন একেবারে পানিতে ডিম ফুটে বের হয় তখন তাদের যে শ্বাসকার্য, তখন সেটা ফুলকা দিয়ে তারা নেয়, অর্থাৎ তারা পানির নিচে শ্বাস নিতে পারে। বাট যখন তারা বড় হয়ে যায়, অর্থাৎ পরিণত অবস্থায়, এরা কি করে, ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। তো এই ছিল উভচর প্রাণীর বৈশিষ্ট্য। এরপর হচ্ছে সরীসৃপ। তো এদের বৈশিষ্ট্য কি? এরা বুকে ভর দিয়ে চলে, আঙুলে নখ থাকে, ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হয় এবং ফুসফুসের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়, যেমন টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি হচ্ছে এই শ্রেণীর অন্তর্গত। এরপর হচ্ছে পক্ষী বা পাখি। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে এবং পালকই হচ্ছে আসলে পাখি চেনার একমাত্র বৈশিষ্ট্য, কারণ পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক হয় না। আমরা সবাই পাখি দেখেছি। তারপর কি হয়, পাখি ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়। বেশিরভাগ পাখি উঠতে পারে, কিন্তু উট পাখি, পেঙ্গুইন সহ আরো কিছু পাখি আছে যারা উঠতে পারে না। হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি সহ সব পাখি পাখি শ্রেণীর বা পক্ষী শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে স্তন্যপায়ী। হ্যাঁ, এর প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের দেহে লোম থাকে, মায়েরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ খেয়ে
বড় হয়, এই কারণে এদের নাম হচ্ছে স্তন্যপায়ী। এদের মস্তিষ্ক ও দেহের গঠন কিন্তু বেশ উন্নত হয়। মানুষ, বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি সবাই হচ্ছে কি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত। তো এরা কিন্তু মাছ, ব্যাঙ, সাপ, পাখি এই জাতীয় প্রাণী থেকে বেশ বুদ্ধিমান হয়, যেমন ডলফিন কিন্তু খুব বুদ্ধিমান হয়। তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম এই সবকিছু পড়ার মাধ্যমে আমরা কিন্তু আসলে আমাদের উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ তথা সমগ্র জীব জগৎ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবং এরই সাথে আজকের মতো এই চ্যাপ্টার শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে।